নমস্কার। সাংবাদিক রবি বসুর লেখা থেকে মহানায়ককে নিয়ে কিছু ঘটনার কথা আপনাদের জানাই। উত্তম কুমারের জীবনে কোনো ব্যাপারটাই খুব সহজে আসেনি। সব কিছুই তাকে লড়াই করে আদায় করে নিতে হয়েছে। সেই 50-এর দশকের মাঝামাঝি সময় থেকে 60-এর দশকের মাঝামাঝি পর্যন্ত তিনি ছিলেন সবচেয়ে বেশি সমালোচিত অভিনেতা। উত্তম সুচিত্রা জুটির রোমান্টিক অভিনয়ের দাপটে যখন সারা বাংলা তোলপাড়, তখন এক শ্রেণীর সো কল্ড ইন্টেলেকচুয়াল মানুষ তাকে অভিনেতা বলেই মনে করতেন না। তাদের কেউ কেউ বলতেন, কী আছে ওর মধ্যে যে তোমরা ওকে নিয়ে নাচানাচি করছো? চোখ ঘোরালে, ঘাড় ফেরালে, আধো আধো কথা বললেই যদি অ্যাক্টিং হয়, তাহলে তো আর বলার কিছু নেই। অভিনয় জিনিসটা ছেলের হাতের মোয়া নয়, তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়, বুঝলে হে? তখন আমাদের রক্ত গরম। ভদ্রলোকের সঙ্গে তর্কে বসে যেতাম। বলতাম, বসু পরিবার ছবিতে উত্তম কুমারের অ্যাক্টিংটা কী বলবেন আপনি? ভদ্রলোক থতমত খেয়ে যেতেন বসু পরিবার ছবির উদাহরণ দেওয়াতে। কিন্তু ইন্টেলেকচুয়াল বলে যারা দাবি করেন, অর্থাৎ স্বঘোষিত ইন্টেলেকচুয়াল যারা, তারা তো অত সহজে হার স্বীকার করে নেবার পাত্র নন। সামান্য আমতা আমতা করে বলতেন, ও একটা বেড়ালের ভাগ্যে শিখে ছিঁড়ে গেছে। তোমরা তো ওকে নিয়ে এত লেখা টেখা দাও, কাগজে ছবি টবি ছাপো, তোমরা ওকে বলতে পারো না ভালো করে অ্যাক্টিংটা শিখতে? এ কথার কী জবাব দেব বলুন? তবু তো ওকে সেই 1954 সালে মুক্তি পাওয়া হ্রদ ছবিটার কথা স্মরণ করিয়ে দিইনি। অভিনয় জীবনের সেই প্রথম পর্বে অর্ধেন্দু সেন পরিচালিত ওই ছবিতে অভিনয় করে উত্তম কুমার সে বছরের শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছিলেন। বিমল করের লেখা ওই কাহিনীতে যখন উত্তমবাবু অভিনয় করেন, তখনও তিনি জনপ্রিয়তার আস্বাদ পাননি। বিমলদা নিজেও খুব খুশি হয়েছিলেন উত্তমবাবুর অভিনয় দেখে। একদিন কথায় কথায় বিমলদা বলেছিলেন, আমার লেখা ওই চরিত্রে উত্তম অভিনয় করবে জেনে আমার মনে একটু সন্দেহ জেগেছিল, কিন্তু পর্দায় ওর অভিনয় দেখে আমার মনের সব মেঘ কেটে গিয়েছিল। চরিত্রটা একটু ডিফিকাল্ট, সেটাতে উত্তম যে অত সুন্দর অভিনয় করবে সেটা আমি ভাবতেই পারিনি। তা ওই সব ইন্টেলেকচুয়ালদের মুখ বন্ধ হয়েছিল নায়ক ছবিতে সত্যজিৎ রায় উত্তমবাবুকে কাস্ট করার পর। কিন্তু কেউ কেউ তো আবার ভাঙেন তবু বচকান না। বললেন, বুঝলেন না মশাই, ছবিটা তো একজন ফিল্ম স্টারকে নিয়ে, তাই মানিকদা উত্তম কুমারকে নিয়েছেন, নইলে উনি থোড়াই নিতেন ওই রকম একজন রাঙামূলো অ্যাক্টরকে। অথচ নায়ক ছবির শুটিং চলাকালেই সত্যজিৎবাবু উত্তম কুমার সম্বন্ধে আমার কাছে বলেছিলেন, উত্তম দারুণ ফ্রি অ্যাক্টর, আমাদের এখানে অন্য কেউ ওর ধারে কাছে আসতে পারে না। কিন্তু এসব কথা তো সেই সব ইন্টেলেকচুয়ালদের বোঝানো যাবে না। তাদের বদ্ধমূল ধারণা উত্তম কুমারের সাকসেসটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই নয়। তবে তাদের মুখ খানিকটা বন্ধ হয়েছিল যখন সত্যজিৎবাবু তার পরবর্তী ছবি চিড়িয়াখানায় আবার উত্তমবাবুকে নিলেন, আর উত্তমবাবুও সত্যজিৎবাবুর সেই নির্বাচনের মর্যাদা রেখেছিলেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সীতে তিনি অত্যন্ত স্বাভাবিক এবং জীবন্ত করে তুলেছিলেন। পরবর্তীকালে দূরদর্শনের পর্দায় আরও দু একজনকে আমরা ব্যোমকেশ চরিত্রে অভিনয় করতে দেখেছি। তারাও নিঃসন্দেহে ভালো অভিনেতা, কিন্তু উত্তমবাবুর অভিনয়ের সঙ্গে তাঁদের কোনো তুলনাই হয় না। তফাৎটা 19-20-এর নয়, তার চেয়েও অনেক অনেক বেশি। বিশেষ করে যে দৃশ্যে উত্তমবাবু জাপানি ছদ্মবেশে অভিনয় করলেন, সেখানে ওর অভিনয়ের তো তুলনাই হয় না। ছোট ছোট চোখে কুতকুতে চাউনি, কথায় কথায় নট করা, সব মিলিয়ে অসাধারণ। আজ স্বীকার করতে লজ্জা নেই, ওই সব সো কল্ড ইন্টেলেকচুয়ালদের সমালোচনা শুনতে শুনতে আমি নিজেও খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। যদিও আমি উত্তম কুমারের প্রচণ্ড ফ্যান ছিলাম, তা সত্ত্বেও তাকে পরিপূর্ণ শিল্পীর মর্যাদা দিতে মনের মধ্যে একটা দ্বিধা এসে গিয়েছিল। একটা কথা বারবার শোনার একটা প্রভাব তো মনের মধ্যে পড়বেই। আমার সেই দ্বিধাগ্রস্ত ভাবটা সম্পূর্ণ কেটে গেল পরবর্তীকালে উত্তমবাবুর সঙ্গে বিভিন্ন ব্যাপারে আলোচনা করতে বসে। বাইরে থেকে দেখলে মানুষটিকে কিছুটা ব্লান্ট মনে হবে, কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড গভীরতা। গৃহদাহ ছবি করার সময় তাঁর সঙ্গে আমার একবার তর্ক বিতর্ক হয়েছিল। ছবিটির প্রযোজক উত্তম কুমার নিজেই। কাস্টিং করার সময় উনি নিজের জন্যে মহিমের চরিত্রটা রাখলেন, সুরেশের চরিত্রটা দিলেন প্রদীপ কুমারকে, আর অচলা যে সুচিত্রা সেন করবেন সেটা তো ধরা বাঁধা কথা। কাস্টিং দেখে আমি খুব মুচড়ে পড়েছিলাম। সুরেশের চরিত্রে কত কী করবার আছে, অথচ উত্তমবাবু
সেটা নিজে না করে দিয়ে দিলেন প্রদীপ কুমারকে। এটা তো ঠিক হলো না। কিছুদিন পরে উত্তমবাবুর সঙ্গে দেখা হতে জিজ্ঞাসা করলাম, সুরেশের চরিত্রটা আপনি নিজের জন্য রাখলেন না কেন? উত্তমবাবু গম্ভীর মুখে জবাব দিলেন, মহিমের চরিত্রটা অনেক বেশি ডিফিকাল্ট বলে তাই। সেই সময় তর্ক করাটা আমার একটা স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল। সেই রকম তর্কের মুডেই বললাম, কখনো না, সুরেশের চরিত্র অনেক বেশি ডিফিকাল্ট। ওই চরিত্রে অভিনয়ের স্কোপটা অনেক বেশি। আমার উত্তেজনা দেখে উত্তমবাবু একটু হাসলেন, বললেন, গৃহদাহ উপন্যাসটা আপনার ভালো করে পড়া আছে তো, নাকি 2-4 পাতা পড়েই তর্ক করতে এসেছেন? আমি বললাম, খুব ভালো করে পড়া। এই তো আপনি গৃহদাহ ছবি করবেন অ্যানাউন্স করবার পর আবার একবার মন দিয়ে পড়লাম। উত্তমবাবু বললেন, তারপরও মনে হচ্ছে যে সুরেশ চরিত্রটা মহিমের চেয়ে বেশি ডিফিকাল্ট? আমি বললাম, তাই তো মনে হচ্ছে। উত্তমবাবু আবার উত্তরটা শুনে পুনরায় গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, আজকাল খুব যাত্রা টাত্রা দেখছেন বুঝি? আমি বললাম, হঠাৎ একথা জিজ্ঞাসা করছেন কেন? উত্তমবাবু বললেন, একটা কারণ আছে তাই জিজ্ঞাসা করছি। আমি বললাম, হ্যাঁ, আমি যাত্রা দেখতে ভালোবাসি। যাত্রা হলো আমাদের একটা ফোক আর্ট। উত্তমবাবু আমাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, আপনি থোড়াই ফোক আর্টের কথা ভেবে যাত্রা দেখতে যান। অ্যাক্টিংয়ের মধ্যে অত্যাধিক হাত পা ছোড়া দেখতে আপনার ভালো লাগে, তাই যাত্রা দেখতে যান। আমি বললাম, বেশ, তা নয় গেলাম, তাতে কি? উত্তমবাবু বললেন, সেই জন্যেই তো সুরেশকে বেশি ভালোবেসে ফেলেছেন। ওই রোলটায় তো যাত্রা করার স্কোপ আছে। তবে আমাদের ছবিতে তো সুরেশকে দিয়ে যাত্রা করানো হবে না, তা সত্ত্বেও বলছি, মহিমের চরিত্রটা অনেক বেশি ডিফিকাল্ট। ওটা একটা ইন্ট্রোভার্ট চরিত্র, মেরুদণ্ড সোজা রেখে চলে, মনের মধ্যে প্রচণ্ড ঝড় বয়ে যায়, কিন্তু বাইরে তার প্রকাশ নেই। অথচ দর্শককে মনের ভেতরকার সেই ঝড়টা বোঝাতে হবে। সুরেশের চরিত্র তো এক্সট্রোভার্ট, বইয়ের ডায়ালগগুলো ঠিকঠাক মতো করে বলে গেলেই চলবে। সূক্ষ্ম অভিনয়ের স্কোপ ওই চরিত্রে খুব বেশি নেই। যেটুকু আছে সেটা প্রদীপদার কাছ থেকে আমরা আদায় করে নেব। এবার বলুন, মহিমের চরিত্র নিয়ে আমি কি খুব ভুল কিছু করেছি? উত্তমবাবুর ভাবনার গভীরতা দেখে আমি অবাক হয়ে গেলাম। এই মানুষটাকে কিনা লোকে ব্লান্ট বলে, ভদ্রলোক আমাকে একেবারে বিষ্ঠার ওপর বসিয়ে দিলেন। আমার নিজের বোকামির জন্য যা নয় তাই শুনতে হলো। তাই একটু পাল্টা প্যাঁচে ফেলার জন্য বললাম, কিন্তু লোকে তো বলছে পাছে সুচিত্রা সেনের নায়ক আর কাউকে করতে হয়, তাই আপনি মহিমের চরিত্রটা ধরে বসে আছেন। উত্তমবাবু হাসতে হাসতে বললেন, তাই যদি হয় তাতে আর লজ্জার কি? রমার মতো অমন একটা সুন্দরী অভিনেত্রী নায়ক হতে কে না চায় বলুন? আপনি অভিনেতা হলে আপনি চাইতেন না বুঝি? এই রে, আবার আমাকে প্যাঁচে ফেলে দিল উত্তমবাবু। আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। এইভাবে দিনের পর দিন নানা ঘটনায় উত্তমবাবু আমার সমস্ত সত্তাটাকে অধিকার করে নিয়েছিলেন। এটা আমার গৌরব। উত্তম কুমারের শিল্পবোধের এই রকম আরও অনেক ঘটনাই আমার জানা আছে, পরে আবার আপনাদের জানাবো।